সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান, আর আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক কর্মী মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা। বাম দিকে আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক জনাব শরীফউদ্দিন জুয়েল। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 25 জুন 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 স্বাধীনতার ঘোষক রায় স্থগিত হয়নি, এমাজউদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি। 2012 দীর্ঘমেয়াদী ট্রানজিট চায় ভারত। 2013 ভারতের সহায়তা চাইলেন বাংলাদেশের বিচারপতিরা। 2014 ফেনীতে ছাত্রলীগ কর্মীদের হাতে 2 পুলিশ সদস্য লাঞ্ছিত। 2016 ফেনীতে বন্দুকযুদ্ধে যুবদল কর্মী নিহত। 2017 বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত, ওবায়দুল কাদের। 2018 গাজীপুর সিটি নির্বাচন, নিয়ম লঙ্ঘন আওয়ামী লীগ নেতাদের। 2019 খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত। 2021 ভারত থেকে সহসায় টিকা প্রাপ্তির সম্ভাবনা নাকচ। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে। সালাউদ্দিন মোল্লা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা 2009 সালের একটি সংবাদের শিরোনামে দেখলাম স্বাধীনতার ঘোষকের যে রায়টি সেটি স্থগিত হয়নি, এমাজউদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি। দৈনিক প্রথম আলোর খবর ছিল 2009 সালের। রাষ্ট্রীয়ভাবে মুজিবই একমাত্র ঘোষক, এই মত চাপিয়ে দিতে গিয়ে কেন শেখ হাসিনা সরকার বিকল্প ইতিহাসের সব কণ্ঠরোধ করেছিল? এটি কি ইতিহাস রক্ষার প্রয়াস, নাকি ইতিহাস বিকৃত করে একনায়কতান্ত্রিক পথে হাঁটবার যে অপকৌশল সেটি বেছে নিয়েছিলেন শেখ হাসিনা? তাকে কেন বেছে নিতে হলো এ পথ? দৃঢ়তার সাথে আমি বলতে পারি যে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণাকে স্থগিত করার জন্য শেখ হাসিনা যে প্রয়াস চালাইছে এটা অত্যন্ত ঘৃণিত, নজিরবিহীন। একটা সত্যকে মিথ্যা দেয়া, ধাপাচাপা দেওয়ার জন্য, নিজের হীন স্বার্থকে চরিতার্থ করার জন্য, নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য একজন এরকম বীর মুক্তিযোদ্ধার একজন মহান নায়ক, একজন সংগঠক, একজন রেড ফোর্সের একজন প্রধান ছিলেন। উনি সম্মুখে যুদ্ধ করছেন দুঃসময়ে, যখন এই জাতি দিক নির্দেশনার জন্য অপেক্ষা করছিলেন। তৎকালীন শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের সাথে আতাত করে দেশ ত্যাগ করে 7.5 কোটি মানুষকে ফেলে রেখে চলে যান, তখন সেই সময় মানুষ একটা দিক নির্দেশনার প্রত্যাশা করছিলেন যে আমরা কি করব, সেই কাণ্ডারেহীন জাতিকে দিক নির্দেশনা দিয়া স্বাধীনতার যুদ্ধের দিকে আমরা ঝাঁপাই পড়িয়ে জাতি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এটা কিভাবে এটা অস্বীকার করবে? কিন্তু শেখ হাসিনাকে এই পথে যেতে হলো কেন? এটা তার হীনমন্যতায় ভোগা, প্রতিহিংসা পরায়ণ, অন্যকে কৃতিত্ব দেওয়া জানে না, যে আরেকজনকে সম্মান করলে সম্মান পাওয়া যায় এটা জানে না বলেই তো সে ফ্যাসিবাদের দূষর হয়েছিল। ফ্যাসিবাদের মানে সবচেয়ে এই দেশের ইতিহাসে জঘন্যতম ফ্যাসিবাদের ইতিহাস সে রচনা করে গেছেন। যদি সে মানুষকে সম্মান দিতে পারত,
যার যার যেটুকু সম্মান দেওয়া না, সেটা সালাউদ্দিন মোল্লা, এটি কি শুধু সম্মান দেবার বিষয়, না এটি জিয়াউর রহমানের প্রাপ্য? এটি এটা তো প্রাপ্য, জিয়াউর রহমান তো এটা অবশ্যই করুণা প্রাপ্য। চায়নি কারোর কাছ না না থেকে। কোনো করুণা না, এটা তার প্রাপ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এটা প্রাপ্য, এটা কোনো করুণা না, এটা কারো দয়ার বিষয় না। সে তার জীবন বাজি রেখে এই দেশকে ভালোবাসতেন। ৭৭ সালে যদি মনে করেন স্বাধীনতা আমরা না পেতাম, জিয়াউর রহমানের তো সর্বপ্রথম বিদ্রোহের দায়ে মৃত্যুদণ্ড হতো। Right. সেটিকে জেনেও উপেক্ষা করে তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। উনি তো যখন এরকম একটি মানে ত্যাগের যে মনে করেন সিদ্ধান্ত নেয়া, মৃত্যুর সিদ্ধান্ত নেয়া, সেই সিদ্ধান্তকে কেন মানে সংকুচিত দৃষ্টিতে বা সংকীর্ণ মানসিকতার জায়গা থেকে শেখ হাসিনাকে দেখতে হলো? স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার ফাঁসি হবে, তার মৃত্যু হবে, তার বিচার হবে, এইটা চিন্তা করে উনি স্বাধীনতার ঘোষণা দেন নাই। উনি দিক নির্দেশনা দেওয়ার জন্য যখন এই জাতি একটা প্রত্যাশা করতেছিল, সেই প্রত্যাশা পূরণের জন্য দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে উনি সেই সময় এই স্বাধীনতার মহান এবং ঘোষণা তিনি দেন। ঘোষক হবেন, স্বীকৃতি পাবেন, এটিও তো ওনার চিন্তায় তখন না আসে না না, উনি এটা চিন্তা করে নাই। ওনার জীবদ্দশায় উনি কখনো এইটাকে গুরুত্ব দিয়া পাওয়ার জন্য, ওনার এই স্বীকৃতি পাওয়ার জন্য উনি কখনো কারো মানে কাছে এটি মাথা নত ছাড়াও করে তো নাই। শেখ মানে ওই সময় জিয়াউর রহমানের গৌরব করবার মতো আরো অনেক কিছু আছে। অনেক কিছু আছে। শরীফুদ্দীন জুয়েল, সেই একই বিষয়, সেটি হচ্ছে যে একজন মানুষ যিনি মৃত্যুকে পরোয়া করেননি, তিনি যখন সকল রাজনৈতিক নেতৃত্ব যখন পাকিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ করলো, অনেকে বলেন স্বেচ্ছায় আত্মসমর্পণ করলো, তো ওই সময়ে এই জাতি যখন ক্র্যাকডাউনের মুখে পাকিস্তানি হায়নাদের, ঠিক তখন সামান্য একজন মেজর ছিলেন তিনি তো না দিলেও পারতেন, তিনি গড্ডালিকায় গা ভাসাতে পারতেন। শুধুমাত্র সালাউদ্দিন ভাইয়ের কথা থেকে যদি ধরি, যে শুধুমাত্র দেশপ্রেম বা মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে তিনি ওই রিভল্ট বলে বিদ্রোহ করলেন এবং অ্যাজ এ হেড অফ স্টেট মানে তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন। তো এই জায়গাটি, এটি তো 1971 সালের 25শে মার্চ জিয়াউর রহমান জানতেন না যে এটি পরবর্তীতে খেতাব পাবেন বা এটা রাষ্ট্রীয় স্বীকৃতি হবে, ওনাকে সম্মান জানানো হবে বা ওনাকে জাতি ইতিহাসে লিখে রাখবে, এটি তো উনি জানতেন না তখন। তো এরকম একটা উদার কাজকে, এরকম একটা উদার মানসিকতাকে কেন শেখ হাসিনার সবচেয়ে বেশি গাত্রদাহে পরিণত হলো, সেটি এই নতুন নয়া শতাব্দীতে এসে বা একাবিংশ শতাব্দীতে এসে শেখ হাসিনার এটি কেন মনে হলো? কারণ কি, শেখ হাসিনার কাছে কি তার রাজনৈতিক কোনোই ন্যারেটিভ ছিল না? জিয়াউর রহমানের এই ন্যারেটিভটি বা বিরোধী দলের বা বিএনপির এই ন্যারেটিভটি কি কোনো কারণে আওয়ামী লীগের ন্যারেটিভকে ধ্বংস করে দিয়েছিল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলে ছিলেন একজন আপাতমস্তক একজন দেশপ্রেমিক ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যখন একজন মেজর ছিলেন, চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যখন উনি একজন মেজর হিসেবে দায়িত্বরত ছিলেন, ওই সময়টা আমরা দিনগুলো যদি কথাগুলো যদি খেয়াল করি, 7ই মার্চের সোহরাওয়ার্দীর রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানের সেই ভাষণের পর থেকে বাংলাদেশের মুক্তিকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ, যারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য যারা আন্দোলন করে আসছে, তখন সেই স্বাধীনতাকামী মানুষ, মুক্তিকামী মানুষ যখন 7ই মার্চের সে ভাষণ থেকে যখন স্বাধীনতার সুনির্দিষ্ট কোনো ঘোষণা যখন পাননি, বাংলাদেশের মানুষ যখন তারা জানতে চাচ্ছিল যে বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধরা সম্পর্কে একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা আসবে, সেটা যখন পায়নি, তখন বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, মুক্তিকামী মানুষ, তারা কিন্তু একটা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছিল, হতাশার মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছিল। এবং আমরা সে সময় কী দেখেছি, ইতিহাসের আলোকে আমরা যে জিনিসগুলো জানতে পেরেছি, আমরা যেগুলো জানি সেই ইতিহাসগুলো কী দেখেছি, 7ই মার্চের ভাষণের পরে শেখ মুজিবুর রহমান হোটেল পূর্বাণীতে দফায় দফায় পাকিস্তানি শাসকদের সাথে সে দফায় দফায় বসে সে মিটিং করেছে মীমাংসার জন্য। এবং সে পূর্ব পাকিস্তানের সে একজন স্বায়ত্তশাসিত প্রধানমন্ত্রী হতে চায়, মানে পূর্ব পাকিস্তানের সে বাংলাদেশ কিন্তু স্বাধীনতা চায়নি। সে বাংলাদেশের মানুষের যেটা স্বাধীনতা কামী মানুষ, মুক্তি মানুষ, যে স্বাধীনতার জন্য যাদের যেটা আর্তনাদ ছিল, বাংলাদেশের মানুষ স্বাধীনতা পাওয়ার জন্য আলাদা মানচিত্র, আলাদা পতাকা, সেই জায়গা থেকে সে তাদেরকে সম্পূর্ণরূপে সে বাংলাদেশের মানুষের, জনগণের সে সেন্টিমেন্টের সাথে সে প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে সে পাকিস্তানি শাসক বাহিনীর সাথে দফায় দফায় হোটেল পূর্বাণীতে সে বৈঠক করেছে। এবং শেষ মুহূর্তে যখন সে দেখলো যে তার সেই সমঝোতাটা নস্যাৎ হতে চলছে, তার সেই চাওয়াটা, আকাঙ্ক্ষাটা পূরণ হচ্ছে না, তখন সে কিন্তু এই 5ই আগস্টের মতো, 5ই আগস্টে যেমন আমি কয়েকদিন আগে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কি দেখতে পেলাম যে শেখ হাসিনা দেশ ছাড়ার আগে মোবাইলের
সে ক্ষুদ্র বার্তা বা SMS এর মাধ্যমে তার আত্মীয়দেরকে সবাই কিন্তু বলে দিয়েছিল তোমরা দেশ ছেড়ে চলে যাও। এই শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান 1971 সালে সেই কাজটি করেছিল। দফায় দফায় সে যখন পাকিস্তানের শাসকের সাথে বৈঠক করছে এবং সেই সময় কিন্তু তার ঘনিষ্ঠ যারা আছে সহচর, তার আত্মীয় সবাইকে সে কিন্তু আগে কিন্তু সে ভারতে পাঠিয়ে দিয়েছিল, চিরকুট দিয়ে চিরকুট দিয়ে কিন্তু ভারতে পাঠিয়ে দিয়ে, এবং সে স্বেচ্ছায় নাটকীয়ভাবে স্বেচ্ছায় সে কিন্তু আত্মসমর্পণ করেছে। তখন সেই ধানমন্ডির 32 নম্বর সে বাটিতে বসে সে যদি তখন সে দেখতে পেরেছে যদি বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য আন্দোলন করছে, বাংলাদেশের মানুষ স্বাধীনতা চায়, তার স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিতে হবে, সে অবশ্যই তো 32 নম্বর বাড়িতে তার তো থাকার কথা না। যেমনটি 24-এ কেউ বাড়িতে থাকতে পারেনি, আন্দোলনকারী আমরা কেউ বাড়িতে থাকতে পারিনি। তো সেই জায়গাতে সে নাটকটা করার পরে বাংলাদেশের মানুষ যখন পুরোপুরি যখন অন্ধকারে নিমজ্জিত লাগলো, স্বাধীনতাকে মানুষ মুক্তি, মানুষের আর্তনাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেটাকে আন্দোলিত করে। উনি আপাদমস্তকে একজন দেশপ্রেমিক ছিলেন। তিনি বাংলাদেশের মানুষের সে স্বাধীনতার সে পতাকা এনে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের সে স্বাধীনতাটাকে এনে দেওয়ার জন্য, মানচিত্র এনে দেওয়ার জন্য উনি তো তখনও চিন্তা করেননি সেনাপ্রধান হবেন বা উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন, নতুন একটা দল করবেন, এরকম কোনো চিন্তা অবশ্যই সেই চিন্তা অবশ্যই ওনার মাথায় ছিল না। এবং উনি আপনি জাস্ট সিম্পলি একটা জিনিস চিন্তা করেন, চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বরত মেজর, সেখানে বিদ্রোহ করলে ধরা খেলে উনি নিশ্চিত মৃত্যুদণ্ড হয়ে যেত ওনাকে, হ্যাঁ ওনাকে সেটা হত্যা করা হতো, মৃত্যুদণ্ড দেওয়া হতো। সেটা জেনে শুনে উনি ওনার সাথে আরও কিছু আমাদের বাংলাদেশি বাঙালি সেনা অফিসারদেরকে নিয়ে যে রিভোল্ট করে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে যখন উনি ঘোষণা দিলেন, আই এম মেজর জিয়া ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, যেই স্বাধীনতার ঘোষণাটি সারা বাংলাদেশের 7.5 কোটি মানুষ শুনতে চেয়েছে, তারা অপেক্ষা করেছিল এই ঘোষণাটি আসবে। কিন্তু এই ঘোষণাটি মেনে নিলে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের তো এক ধরনের ইতিহাস ছিল, 71 পূর্ববর্তী সময় তো আওয়ামী লীগের একটা ইতিহাস ছিল, তো এটি মেনে নিলে কি সমস্যায় পড়তো? শেখ হাসিনার কি এমন দায় পড়েছিল? এটা আমরা যদি আরেকটু পূর্বে যদি যেতে চাই সাইদ ভাই, খেয়াল করলে দেখবেন বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতার আন্দোলনের জন্য প্রথম আন্দোলন শুরু করেছিলেন কিন্তু মৌলানা ভাসানী সাহেব। যখন পাকিস্তানি শাসকরা যখন এদেশের স্বাধীনতার নির্বাচনের ডাক দিল, মৌলানা ভাসানী সাহেব কিন্তু একজন আপোষহীন মজলুম জননেতা ছিলেন। ওয়ালাইকুম আসসালাম বলে দিলেন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বলে দিয়েছিলেন, এবং পাকিস্তানের অধীনে কোনো নির্বাচন উনি যাবেন না সেই ঘোষণাতে উনি অনড় থেকেছেন, আপোষহীন থেকেছেন। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষের সাথে বলে স্বাধীনতাকামী মানুষের সাথে সেখানে আরেকবার সে প্রতারণা করে সেই নির্বাচনে সে এককভাবে অংশগ্রহণ করেছিল। কাকে সাথে নিয়ে? এই জামায়াত ইসলামকে সাথে নিয়ে। ইতিহাস কি বলে? সেই নির্বাচন অংশগ্রহণ করেছে এবং সেই নির্বাচনে সে সংঘর্ষ পেয়ে সে একটা পূর্ব পাকিস্তানের একটা সাহিত্য সে প্রধানমন্ত্রী হতে চেয়েছিল। আওয়ামী লীগের ইতিহাস কিন্তু বলে সবসময় বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বিরোধী কাজ করা। এই যে ইতিহাস, সিম্পল ইতিহাসটুকু এইটুকু বলবার কারণে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের মতো একজন সম্মানিত একজন বর্ষিয়ান রাষ্ট্রবিজ্ঞানীকেও রাষ্ট্রদ্রোহের মামলা শেখ হাসিনা দিয়ে দিল। এটি কেন মানে কি আসলে সত্য আর শেখ হাসিনা একসাথে মুখোমুখি দাঁড়াতে পারে না? বিষয়টি কি এরকম? অবশ্যই বিষয়টি সেরকম। শেখ হাসিনা মানেই কিন্তু ভণ্ড, শেখ হাসিনা মানে কিন্তু একটা প্রতারক। আপনারা যদি 1996 সালে নির্বাচনের কথাটা যদি খেয়াল করে দেখেন, শেখ হাসিনা মাথায় হিজাব, হাতের তসবি পরে, ওই যে সে ভণ্ড চরিত্রটা, এবং পরবর্তীতে সে প্রধানমন্ত্রী আবার কি করলো, মাথায় আবার সিঁদুর লাগালো, আবার ঘন্টি বাজাচ্ছে। এই ভণ্ড চরিত্রের সাথে সততা, ন্যায়পরায়ণতা, দেশপ্রেমিক এই শব্দগুলো কখনোই যায় না। জুয়েল ভাই, আপনার এই আলোচনার রেশ ধরে আমি একটু আপনার কাছে জানতে চাই, আসলে রাজনীতির তো মূল জায়গাটি হচ্ছে দেশপ্রেম, মানুষের প্রতি দায়বদ্ধতা। তো সেই জায়গাটি আমরা আসলে অনেক বেশি শূন্যতা আমাদের মধ্যে চলে এসছে, যেই কারণেই তো 24-এর মতো নির্মম রক্তাক্ত বাস্তবতার মুখোমুখি আমাদের হতে হলো। এটি আসলে কেন? এটি কি কোনো প্রেসক্রিপশন ছিল, না আসলে অনেকের মতো এটি রাজনীতিকদের কোনো ভুল ছিল? এটি কি প্রেসক্রিপশন না ভুল? আমি আসলে এটা প্রেসক্রিপশন আমি অবশ্যই বলবো না। রাজনীতিদের কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা ভুল হতে পারে, তবে আওয়ামী লীগের রাজনীতির সাথে বাংলাদেশের অপর অন্যান্য রাজনীতিগুলোকে কখনো এক চোখে দেখা যাবে না, তাদেরকে সেই চোখে কম্পেয়ার করা যাবে না।
এটা হচ্ছে আমাদের প্রথম কথা। কারণ আওয়ামী লীগের রাজনীতি তাদের মধ্যে কোনো দেশপ্রেম ছিল না এবং তারা সবসময় দেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে তারা কাজ করেছে। তারা বাংলাদেশের মানুষের জনগণের প্রত্যাশা পূরণে তারা সবসময় ব্যর্থ হয়েছে এবং তারা সবসময় বাংলাদেশের জনগণের মানুষকে তারা অন্ধকারে রেখে তাদেরকে ধোঁকাবাজি করে রাজনীতি করে। ইতিহাসকে কেন উল্টাতে হলো আওয়ামী লীগের? আওয়ামী লীগের তো রাজনীতি করবার মতো যে কোনো রাজনৈতিক দল, নট অনলি আওয়ামী লীগ, একটি রাজনৈতিক দলের তো অনেক কিছু ন্যারেটিভ থাকে, তার একটা ফিলোসফি থাকে, মানুষকে দেওয়ার মতো অনেক ধরনের স্বপ্ন থাকে। কিন্তু আওয়ামী লীগ কেন এই বিরোধী দলকে দমন করে ধ্বংস করে ওনার রাজনীতি টিকিয়ে রাখবার পথে ওনাকে যেতে হলো? সত্য বিকশিত হলেই এবং সত্যর রাস্তায় সুন্দর পথে চললেই আওয়ামী লীগের চরিত্র দেশের বাংলাদেশের মানুষের কাছে উন্মোচন হয়ে যাবে। শেখ হাসিনার ভয়টা ছিল সবসময় এখানে। শেখ হাসিনার ভয় ছিল এখানে 1971 সালে স্বাধীনতা যুদ্ধকে তারা পুঁজি করে তারা নিজেদের একক সম্পত্তি বলে তারা দাবি করেছিল এবং সেটাকে তারা ইস্টাবলিশ করার জন্য স্বাধীনতার প্রকৃত ইতিহাস, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং বাংলাদেশের রাজনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান এবং বাংলাদেশের অন্যান্য যারা মুক্তিযুদ্ধের কমান্ডার ছিল তাদেরকে অস্বীকার না করলে শেখ হাসিনার আওয়ামী লীগের রাজনীতি তারা ইস্টাবলিশ পাবে না। এবং তারা যে মুক্তিযুদ্ধকে নিজের বাবার সম্পত্তি বলে সে দাবি করে সেটাকে ইস্টাবলিশ করার জন্য শেখ হাসিনাকে সবসময় মিথ্যার রাস্তায় উল্টো পথে চলতে হয়েছিল। এবং আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে যদি ভিন্ন মতের কেউ কখনো কোনো কথা বলেছে তাকে আদালতে যেতে হয়েছে, তাকে জেলখানায় পর্যন্ত যেতে হয়েছে। তো মুক্তিযুদ্ধ তো সাধারণ মানুষরা করেছে, একেবারেই কৃষক, শ্রমিক, ছাত্র, এমনকি একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যুবকরাও অংশ নিয়েছে। তো সেক্ষেত্রে মুক্তিযুদ্ধ তো সবার অর্জনও বাংলাদেশের, সেখানে তার একক করে নেবার সুযোগটি কেন পেল আসলে? শেখ হাসিনা বাংলাদেশকে দুইটি ভাগে ভাগ করতে চেয়েছিল। বাংলাদেশে দুটি ভাগ, একটা আওয়ামী বাংলাদেশ আর একটা হচ্ছে অপর অন্য বাংলাদেশ। তো সেই ওই বাংলাদেশটাকে ইস্টাবলিশ করার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সম্পূর্ণরূপে অস্বীকার সে তো যেহেতু করতে পারবে না, এই জন্য মুক্তিযুদ্ধটাকে তার নিজেদের অনুকূলে রেখে মুক্তিযুদ্ধ যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে তারা প্রয়োজন রাজাকার বানাতে তারা দ্বিধাবোধ করেনি। এবং আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন, শেখ হাসিনার সময় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে যে মুক্তিযুদ্ধের যে তালিকাগুলো করা হয়েছিল, আমরা কি দেখতে পেরেছি, যার বয়স ছিল 2 বছর তাকেও মুক্তিযোদ্ধা বানিয়েছে, যার বয়স ছিল 4 বছর তাকেও মুক্তিযোদ্ধা বানিয়েছে। এবং বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম যারা ছিল, শেখ হাসিনা 2009 সালে ক্ষমতা আসার পরে সে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধার নামগুলো তারা মুছে দিয়েছিল। এই হয়েছে শেখ হাসিনা। সালাউদ্দিন ভাই, আপনার কাছে যেটি জানতে চাচ্ছি যে 1971-এ আপনি যখন যুদ্ধে গেলেন তখন বয়সে তরুণ নিশ্চয়ই, আপনি তখন ক্লাস 5-এ পড়েন, তো আপনি কি কোনো রাজনৈতিক নেতার নেতৃত্বে অংশ নিয়েছিলেন, না ওই গ্রামের আপনার সহপাঠী, বন্ধু বা বড় ভাই? স্মৃতিচারণ করতে হয়, আমি এক মিনিটে বলি। আমি যখন 5-এ পড়ি তখন মুক্তিযোদ্ধা সংগঠিত হয়। আমার বড় ভাই মুক্তিযোদ্ধা, উনি সক্রিয় মুক্তিযোদ্ধা, ওনার আর্মস নিয়ে দৌড়াদৌড়ি করি, এটা নিয়ে দৌড়াদৌড়ি করি, এরকম ছোটাছুটি করি। তখন এক পর্যায়ে আমাকে ওই বাস দিয়ে ট্রেনিং দিল। তো এটা সফলতার সাথে ট্রেনিং দেওয়া, কুলিং করা, এরপরে রাইফেল দিয়ে ট্রেনিং দিলাম। দেওয়ার পরে আমাকে তখন এই করলো যে তুমি ছোট মানুষ, তুমি সক্রিয় অংশগ্রহণ করার দরকার নেই, তো মুক্তিযোদ্ধাদের খাবার দিবা। এই যে নৌকায় করে বর্ষার সিজনে 100-150 লোকের মুক্তিযোদ্ধাদের খাবার নিয়ে যেতাম বিভিন্ন জায়গায়, আমি একাই নৌকা বাইয়া চলে যেতাম। এটা দুঃসাহসিক কাজ। তখন স্বাধীন যখন হয়ে গেল খুব আনন্দ আর কি, এত আনন্দ আর জীবনে। আর ওই যে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের সেই খবর পাঠ করা ইয়ে থেকে, ইন্ডিয়া থেকে, পিকিংয়ের, ভয়েস অফ আমেরিকা, বিবিসির, এগুলি খবর নিয়ে খুব মাতামাতি করতাম। তো তখন দেখছি যে তাঁতি, জেলে, কামার, কুমার, কৃষক, মেহনতি মানুষ, ছাত্র, জনতা সব একাকার হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। আপনার এলাকার যারা আওয়ামী লীগের ওই সময় নেতারা ছিলেন তাদেরকে তো চিনতেন? হ্যাঁ। তারা কি আপনাদেরকে নেতৃত্ব দিয়েছিল? তখন নেতৃত্ব দিচ্ছে আপনার সিরাজ মিয়া। উনি ছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ক্যাবিনেটের যে কমার্স মিনিস্টার ছিলেন, জনাব মরহুম হাফিজউদ্দিন সাহেব, ওনার ভাই। উনি তো উনি ওই রকম আওয়ামী লীগ করে, তখন আওয়ামী লীগের ছিলেন, নেতা ছিলেন মরহুম আশরাফ আলী চৌধুরী সাহেব। উনি আমাদের ওখানকার MNA ছিলেন তখন। তো উনি চলে গেছেন ইন্ডিয়াতে। তো ম্যাক্সিমাম লোকই আওয়ামী লীগের ইন্ডিয়াতে চলে গেছে। তো সম্মুখ যুদ্ধে
আওয়ামী লীগের এমন একজন নেতাকে পাওয়া যায় নাই যেখানে সম্মুখ যুদ্ধ ওই আপামর জনসাধারণের সম্মুখ যুদ্ধ করছে। এই যে মূলত এইটা হলো আওয়ামী লীগের গাত্রদাহ এই হ্যাঁ, জায়গাটাতে। আওয়ামী লীগের গাত্রদাহ। আপনি এটা শুধু না, আমি একজন আশরাফ আলী চৌধুরীর নাম, উনি অনেক শ্রদ্ধেয় ব্যক্তি, ওনাকে আমি সম্মান রেখে কথা বলতেছি, উনি অনেক জনপ্রিয় নেতা ছিলেন, কিন্তু ওনাদের প্রোটোকলেই ওনাদেরকে নিয়ে গেছে ওখানে। প্রোটোকল সমস্ত পার্লামেন্ট সদস্য বা এমএনএ যারা ছিলেন তাদেরকে ইন্ডিয়াতে ভিআইপি প্রোটোকল দেওয়া হয়েছে তৎসময়। স্বাধীন হওয়ার পরে তারা আইছে, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। তাহলে তাদের অবদানটা কোথায়? আপনি ক্লাস 5-এ পড়া বাচ্চা, হ্যাঁ, যুদ্ধের আমি দেখছি যে মুক্তিযোদ্ধারা তখন মানে কত কষ্ট করছে। মুক্তিযোদ্ধারা কিভাবে তাদের খাওয়া থাকা খাওয়ার কোনো সুবন্দোবস্ত ছিল না। এই মা বোনেরা অনেকভাবে তাদেরকে সহযোগিতা করছে। তার ঘরে যদি একটু 10 কেজি চাউল থাকবে, মুক্তিযোদ্ধা আমার মুক্তি বাহিনী খাইতে পারে না। তার মানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করা বা প্রকৃত নেতৃত্ব না দেওয়ার যে জ্বালা বা অন্তর্দহন, এই অন্তর্দহনের কারণেই শেখ হাসিনা সবসময় চাইতো যে মুক্তিযুদ্ধটাকে নিজের করে নেয়া। বিভাজনের রাজনীতি দেশে আওয়ামী লীগ করছে, আর এটা চূড়ান্ত রূপ দিচ্ছে শেখ হাসিনা, বিভাজনের রাজনীতি। আপনি বিভাজনের রাজনীতি যখন করতে যাবেন তখন সমস্ত কিছু নিজের পকেটে কুক্ষিগত করতে হবে। দেখান তো আপনি আওয়ামী লীগের মধ্যে কয়টা সেক্টর কমান্ডার আছে, আপনি দেখান। যারা সক্রিয় মুক্তিযুদ্ধ করে সেক্টর কমান্ডার প্রত্যেকেই আওয়ামী লীগের এমপি যারা ছিল, যারা ওই সময় যারা নির্বাচন করে জয়ী হয়েছিল, তারা সবাই ওখানে গিয়ে ভিআইপি প্রোটোকল, তারা তো এসে কেউ সম্মুখ যুক্ত করে নাই, যার কারণে সেক্টর কমান্ডার হতে পারে নাই। এই জিয়া রহমানের নেতৃত্বে এই যে আর্মি রিটায়ার্ড আর্মি অফিসাররা, আর্মিরা, তারা নিজেদের স্বপক্ষ ত্যাগ করে তাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কোর্ট মার্শাল হইতো যদি দেশ স্বাধীন না হইতো। তার সাথে যারা সহযোগিতা করছে, তারা ওই সময় যারা তার সাথে অংশগ্রহণ করছে, তাদের সবারই কোর্ট মার্শাল হইতো। জুয়েল ভাই, আরেকটি বিষয়, 2012 সালের একটি খবর, দীর্ঘমেয়াদী ট্রানজিট চায় ভারত, দৈনিক যুগান্তরের খবর ছিল এটি 2012 সালের। ভারতের ট্রানজিট সুবিধা দেয়া হলেও বাংলাদেশের পণ্য পরিবহনে ছিল ভারতের নানান বাধা। এই যে বৈষম্যমূলক চুক্তি, এ দায় কে নেবে আসলে? ভারতকে তো শেখ হাসিনা বাংলাদেশে তো মানে ট্রানজিট দেওয়ার নামে, করিডোর দেওয়ার নামে বাংলাদেশকে বস্তুত পক্ষে তো শেখ হাসিনা তো বাংলাদেশকে একটি ভারতের তাবেদারি রাষ্ট্রতে পরিণত করেছিল। এবং তাবেদারি রাষ্ট্র পরিণত করতে গিয়ে শেখ হাসিনা তার সে বিখ্যাত স্বগোক্তি উক্তি আমরা যদি খেয়াল করে থাকি, আমি ভারতকে যা দিয়েছি 2 হাত দিয়ে, অন্য কেউ তা ভারতকে দেয়নি, বা ভারত কোনোদিন দায় শোধ করতে পারবে না। শেখ হাসিনা সে স্বগোক্তি, সে বিখ্যাত উক্তি আমরা যেগুলো দেখতে পাই। তো ভারতকে শেখ হাসিনা তার বাংলাদেশের সমস্ত কিছু বিলীন করে দিয়ে, প্রজন্মবন্ধ অস্তিত্ব বিলীন করে বাংলাদেশকে ট্রানজিট থেকে শুরু করে করিডর এবং এই যে চুক্তিগুলো হয়েছিল, যে চুক্তিগুলো অসমুখ চুক্তিগুলো যেগুলো আমরা জানি, এবং আজ পর্যন্ত কিন্তু শেখ হাসিনা ভারতের সাথে যতগুলো ট্রানজিট করিডোর নামে যতগুলো চুক্তি করেছিল, কোনো চুক্তি কিন্তু প্রকাশ্যে কিন্তু আসেনি। এখনো অনেক চুক্তি আছে যা কখনো আসবে কিনা সন্দেহ। তো শেখ হাসিনা বাংলাদেশকে, ভারতকে তারা কি দেয়নি, সব কিছু দিয়েছে। এটা বৈষম্য চুক্তি বলি বা অসম চুক্তি বলি, কার্যত শেখ হাসিনা তার ক্ষমতার চেয়ারটাকে সে পাকাপোক্ত করে রাখার জন্য ভারত তার কাছে যখন যেটা দাবি করেছে তাকে তখন সে দিয়েছে। এবং শেখ হাসিনা, আপনার একটা জিনিস খেয়াল আছে, 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনের আগে থেকে কিন্তু এক মুদ্রানীতি চালু করার জন্য কিন্তু শেখ হাসিনা ভারতের সাথে একটি চুক্তি করেছিল। এবং 5ই আগস্টের 2024 সালের 5 ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন না হলে আমরা হয়তো এতদিন আমরা সেই এক মুদ্রাতে আমরা কিন্তু রুপিতে চলে যেতাম। সে কিন্তু অলরেডি চুক্তি করেছিল এবং সেদিকে কিন্তু মানে তারা যা করোনার প্রয়োজন ছিল তার সমস্ত কিছু করেছে। আপনি খুব অবাক হবেন, বাংলাদেশের যেটা একটা করিডোর, যেটা ট্রেন লাইন যেটা দিয়েছে, সেই লাইনটা দিয়েছে ট্রেন, ভারতের ট্রেন বাংলাদেশে চলবে, 7 সিস্টারের সাথে ভারতের পণ্য মালামাল তারা বহনের সুবিধার্থের জন্য চলবে। এবং সেই ট্রেন বাংলাদেশের ট্রেনের লাইন হবে, সেটার জন্য বাংলাদেশ সরকার তৎকালীন হাসিনা তখন সে ভারতের কাছ থেকে টাকা নিয়েছে, ঋণ নিয়ে শেখ হাসিনা সে ভারতীয় প্রকৌশলী, ভারতীয় কোম্পানি, ভারতীয় শ্রমিকের দ্বারা তারা বাংলাদেশের ট্রেনের লাইন তারা তৈরি হচ্ছে। ভারত যে টাকা বাংলাদেশকে ঋণ দিচ্ছে, তারা কিন্তু সে টাকা তারা নিয়েও যাচ্ছে। আবার সে ট্রেন চলবে আবার কাদের? ভারতীয় পণ্য মালামাল বহন করার জন্য সে ট্রেন চলবে, এবং এর বিনিময়ে বাংলাদেশ কিছুই পাবে না।
এবং সেই রেল লাইনের সিকিউরিটিও তারা নিশ্চিত করবে। সিকিউরিটি তারা নিশ্চিত করবে। এবং আপনারা খুব ভালো করে অবগত আছেন, আমরা যেটা জেনেছি পত্রিকার মাধ্যমে, যে ভারত যখন সে ভারতকে সুবিধা দেওয়ার জন্য 0 পয়েন্ট থেকে 8 কিলোমিটার পর্যন্ত কোনো বাংলাদেশি কোনো গ্রামবাসী সে গ্রামে থাকতে পারবে না, তাদেরকে খালি করে দিতে হবে। কারণ ভারতের তখন সে বর্ডার সিকিউরিটি এবং ভারতের ট্রেনের সিকিউরিটি দেওয়ার জন্য। আমরা যে গত 15 বছর যে ফ্যাসিবাদী দুঃশাসন, সেই দুঃশাসন থেকে আমরা সুশাসনের পথে একটা সুন্দর বাংলাদেশের প্রত্যাশা নিয়ে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক দলগুলো চেষ্টা করেছে, চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারও আন্তরিক আছে এই জায়গাটিতে। সেক্ষেত্রে আপনি কি দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন, যে আমরা কি গত 15 বছর যে ফ্যাসিবাদী দুঃশাসন, সেখান থেকে কোনো শিক্ষা নিতে পেরেছি রাজনৈতিক দলগুলো? আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রতিটা সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, আমরা অবশ্যই সেই জায়গাগুলো থেকে আমরা রাজনৈতিক একটা গুণগত পরিবর্তন আনার জন্য এবং রাজনৈতিকভাবে যেন বাংলাদেশের মানুষ যেন আর কখনো যেন বৈষম্যের শিকার না হয়, মানে যে যার ন্যারেটিভ নিয়ে রাজনীতি করতে পারবে এবং বাংলাদেশের নাগরিকদের যেন সুরক্ষা হয়, সে লক্ষ্যে কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে 31 দফা দিয়েছেন এবং সেই 31 দফার আলোকে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলোকে ফেরত দেওয়া হবে, যে মৌলিক অধিকারগুলোকে শেখ হাসিনা হরণ করেছিল এবং যেটা 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মুক্তির যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে বলে আপনি বিশ্বাস করেন? অবশ্যই আমরা বিশ্বাস করি। এবং এই 31 দফা বাস্তবায়নের জন্য বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা কি প্রস্তুত কিনা, না তারা অধিকাংশ বুঝতে পারলেও এখনো কিছু কিছু নেতাকর্মীরা বুঝতে পারছে না? না, বাংলাদেশের অলরেডি আমাদের বিএনপির আমাদের প্রতিটা একদম ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে থানা লেভেল থেকে শুরু করে আমাদের প্রতিটা নেতাকর্মী ইতিমধ্যে তারা 31 দফা নিয়ে তা মানুষের সাধারণ মানুষের কাছে যাচ্ছে এবং 31 দফার আপনারা যদি খেয়াল করে দেখবেন, সর্বপ্রথম আমাদের নেতা জনাব তারেক রহমান আগে 31 দফা বিএনপির যারা শীর্ষস্তরের নেতা থেকে শুরু করে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, আগে তাদেরকে 31 দফা তাদেরকে নিয়ে একটা কর্মশালা করা হয়েছে এবং সেই 31 দফা তারা আত্মস্থ করে তারা সেগুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যাচ্ছে। তার মানে আমাদের বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীরা আমরা সেই 31 দফার আলোকে নিজেদেরকে আগামী দিনের একটি সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। সালাউদ্দিন ভাই, একই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে গুণগত পরিবর্তন, জুয়েল ভাই বলছেন যে শুরু হয়েছে, গুণগত মানের যে পরিবর্তন শুরু হয়েছে, এটির ইতিবাচক প্রভাব কি আমাদের সমাজে, রাষ্ট্রে সব জায়গায় পড়বে বলে আপনি মনে করেন, না এটি আসলে নির্দিষ্ট একটা টেনিউর পরে হারিয়ে যাওয়ার আশঙ্কা আছে? মানুষ প্রত্যাশা করে যে গুণগত পরিবর্তন এটা চায়, যার ফলশ্রুতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সৃষ্টি লগ্ন থেকে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি দিয়েছিলেন, তার ধারাবাহিকতায় আজকে কিন্তু 31 দফা কর্মসূচি। আমার ভাই জুয়েল বললেন যে এইটা একদম গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান প্রথম সিনিয়র নেতৃবৃন্দদের সাথে এই ব্যাপারে আত্মস্থ করলেই তো হবে না, এটি তো বাস্তবায়নের জন্য আমরা দেখতে চাই। বাস্তবায়নের জন্য আমরা আশাবাদী, জাতীয় এটা প্রত্যাশা করতেছে আগামী দিনের যে পট পরিবর্তন হবে। আমরা চাচ্ছি মানুষের যে মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক যে অধিকার, এগুলি হরণ করা হয়েছিল, এগুলি যদি মানুষ ফিরে পায়, আবার যদি স্বাধীনভাবে মানুষ চলতে পারে, আবার যদি ভোট কেন্দ্রে যাইতে পারে এবং নিজের পছন্দ মতন ব্যক্তিকে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, হাসি মুখে ভোট দিতে পারে, এই পরিবেশ যদি ফিরে আসে, তাহলে যারাই ক্ষমতায় আসুক না কেন, ইনশাল্লাহ এই গুণগত পরিবর্তন আসতে বাধ্য। এবং সেও ফ্যাসিস্ট হওয়ার পথ আর খুঁজে হয়তো পাবে না। ফ্যাসিস্ট হওয়ার পথ আর সুযোগ নাই, মানুষ বারবার তো ভুল করে না। জি, ধন্যবাদ সালাউদ্দিন ভাই, আপনাকে ধন্যবাদ শরীফুদ্দিন জুয়েল, আপনাকেও। 24-এর গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে বাংলাদেশকে নতুন পরিচিত করেছে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন।
খোদা হাফেজ।